নতুন নির্বাচন কমিশন যেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জ কি? আমার তো মনে হয় এই নির্বাচন কমিশন যেন চ্যালেঞ্জ খুব বড় চ্যালেঞ্জ নাই। যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ অতীতে দেখেছি সেটা হলো ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। এবং আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। তো তাদের সবচেয়ে বড় যে ঝুঁকি, যে চ্যালেঞ্জ, সেটা তো অনুপস্থিত। তবুও চ্যালেঞ্জ আছে অবশ্যই কতগুলো, যেমন ভোটার তালিকাটা সুষ্ঠু করতে হবে। ভোটার তালিকা কিছু অসঙ্গতি আছে। যেমন ভোটার তালিকা একটা বড় অসঙ্গতি হলো যে মেয়েদের সংখ্যা কমে গিয়েছে। 2014 সালে না 2008 সালে যে নির্বাচন হয়েছে তখন 14 লক্ষের মতো বেশি নারী ভোটার তালিকা অন্তর্ভুক্ত ছিল। এবার কিন্তু 23-24 লাখের মতো নারী কম পুরুষের তুলনায়। যদিও নারীরা আমাদের জনসংখ্যায় কিছুটা বেশি, প্রায় সমানই আমরা নারী পুরুষ, উই হ্যাভ এ জেন্ডার ব্যালেন্স দেয়ার, কিন্তু আমাদের জেন্ডার গ্যাপ সৃষ্টি হয়েছে ভোটার তালিকায়। তো এটার বিহিত করতে হবে। তারপর যে ভোটার তালিকাটা হালনাগাদ করতে হবে এবং যাতে সবাই ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়। এবং এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। আমাদের প্রায় বিভিন্ন হিসাব আছে, 1.5 কোটি থেকে 2 কোটি কিংবা তারও বেশি বাংলাদেশিরা প্রবাসে কর্মরত, এবং তারা এই দেশের নাগরিক। তাদের ভোটাধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ নয়, আমাদের দায়িত্ব, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু এটা চারটিখানি কথা নয়, এটা সহজ না। তো এদেরকে ভোটার তালিকার অন্তর্ভুক্ত করা, এদেরকে ওই এনআইডি দেওয়া, এগুলো একটা এই যে চ্যালেঞ্জের কাজ, এগুলো তাদেরকে করতে হবে। এবং এই জন্য ওই যে সময়ের প্রয়োজন হবে। তো এটা একটা চ্যালেঞ্জ। তারপরে আর আমাদের যে স্বৈরাচারী ব্যবস্থা তো আকাশ থেকে পড়ে নাই, আকাশ থেকে আমাদের জন্য একটা কি বলে আশীর্বাদ তো নয়, এটা আমাদের অভিশাপ হিসাবে আকাশ থেকে নাজিল হয়নি। এটা আমাদের যে প্রক্রিয়া পদ্ধতি, এই পদ্ধতিতে কিন্তু সৃষ্টি হয়েছে। তো এই পদ্ধতি প্রক্রিয়ার পরিবর্তন দরকার, তা না হলে কিন্তু আবারও সেই পুরানো অবস্থায় আমরা ফিরে যেতে পারি। এই জন্যই কতগুলো সংস্কার দরকার। বস্তুত তোমাদের মনে আছে কিনা জানি না, কিন্তু এখানে যারা তোমাদের অভিভাবক আছে তাদের মনে থাকার কথা, 2007 সালে 8 সালে যে সংস্কারের কথা ব্যাপক আলোচিত হয়েছিল। সংস্কারবাদী বলে ওই যে তকমা লাগানো হয়েছিল অনেকের বুকে, এবং সংস্কার একটা গালিতে পরিণত হয়েছিল এবং অনেকে বিগ্রহের শিকারও হয়েছিল। কিন্তু হ্যাঁ, সেখানে ওই যে -2 একটা কথা বলা হয়েছিল, কিন্তু ওটা বাদ দিলেও যে ওই সংস্কারগুলো যদি কিছু সংস্কার যদি হতো তখন, তাহলে হয়তোবা আমি নিশ্চিত নই, আমরা এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যে পরিস্থিতি আমাদের প্রধানমন্ত্রীকে পালাতে হলো, সেই পরিস্থিতি হয়তোবা সৃষ্টি হতো না, আমি নিশ্চিত নই। কিছু সংস্কার, কিছু পরিবর্তন, কিছু পদ্ধতি প্রক্রিয়ার নয়, আচরণে পরিবর্তন যদি হতো, আমাদের গত সরকারগুলি যদি জনমুখী হতো এবং জনকল্যাণে কাজ করত, ব্যক্তির কল্যাণও নয়, এবং অর্থকরী বাড়ানোর যে প্রচেষ্টা হয়েছিল, দুর্নীতি দুর্বৃত্তায়নের যে স্বর্গরাজ্যে আমাদের দেশ পরিণত হয়েছিল, এগুলো থেকে যদি বিরত থাকতো এবং পদ্ধতি প্রক্রিয়া যদি সঠিক হতো, তাহলে তারা এগুলো করে পার পেয়ে যেতে পারত না। তো সংস্কারটা গুরুত্বপূর্ণ, এবং আমরা সংস্কার জন্য কিছু সময় দিতে হবে, একটা যৌক্তিক সময় দিতে হবে, যাতে অতীতের যুগান্তক অভিজ্ঞতা আবার যেন ফিরে না আসে। তো এই নির্বাচন কমিশনের ব্যাপারে এই আমরা যে সংস্কার প্রস্তাবগুলো করব, আমাদের ধারণা এই প্রস্তাবগুলো অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনায় নেবে। বিবেচনায় নিয়ে তারা
রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে, আলাপ আলোচনা করবে এবং তার থেকে একটা কতগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছবে এবং ঐক্যমত্যে পৌঁছার এবং ওই প্রক্রিয়ায় তারা একটা নির্বাচনী রোডম্যাপ তৈরি হবে। তো এই নির্বাচনী রোডম্যাপটা যে ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি হওয়াটাই আমার মনে হয় সঠিক। তার মাধ্যমে সবাই বুঝবে যে কি কি সংস্কার করা দরকার এবং কোন কোন সংস্কারের ব্যাপারে তারা একমত এবং এই জন্য কত সময় লাগবে, কত সময় তারা দিতে আগ্রহী এবং এই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে নির্বাচন কমিশনের কত সময় লাগবে। তো ওটাই হবে যৌক্তিক বলে আমি মনে করি, তাদের আলোচনার ভিত্তিতে ওই রকম রোডম্যাপ তৈরি হওয়া। তো এইরকম আরো কিছু কিছু চ্যালেঞ্জ আছে, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা অনুপস্থিত বলে আমি মনে করি। বিগত 3 বছরে যারা প্রশাসনে পরিণত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বিলম্ব হচ্ছে কেন? তো এটার কতগুলো প্রশ্ন আছে, যেমন যেগুলো স্ট্যাটুট অফ লিমিটেশন পার হয়ে গিয়েছে কিনা, যে এই বিষয়টা নিরূপণ করতে হবে, এটা আইনি বিষয়। আরেকটা হলো যে যেমন যে যারা নির্বাচনী দায়িত্ব পালন করে তারা অপরাধ করেছে, নির্বাচনী অপরাধ করেছে, তাদের জন্য শাস্তির বিধান আছে, কিন্তু যারা সাংবিধানিক পদে থেকে তারা নির্বাচনকে কলঙ্কে পরিণত করেছে, প্রহসনে পরিণত করেছে, তাদের জন্য তাদের কি শাস্তি হবে সেই ব্যাপারে আরো চিন্তা ভাবনা করার প্রয়োজনটা রয়েছে বলে আমি মনে করি। কি আইনে, কি বিধানে, কোন পদ্ধতিতে তাদেরকে এই যে শাস্তির আওতা আনা যায় সেটা ভাবার বিষয় রয়েছে। এনআইডি হালনাগাদ থাকলে পৃথক ভোটার তালিকার প্রয়োজন হবে কেন? আমি মনে করি যে এনআইডিটা যদি সঠিক হয়, এনআইডি সঠিক মানে কি সব নাগরিকরা তাতে অন্তর্ভুক্ত। সেই শিশু জন্মগ্রহণ করার পর থেকেই সে তার এই যে তার যে জন্মটা নিবন্ধন হবে তার থেকেই সে এনআইডিতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই ওই এনআইডি প্রক্রিয়া অন্তর্ভুক্ত হলেই তার থেকে আপনা থেকেই ভোটার তালিকা তৈরি হয়ে যাবে। যারা 18 বছর পূর্ণ হবে প্রতি বছর তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই এনআইডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই প্রক্রিয়াটা সঠিক হওয়া দরকার, এই জন্য কিছু সময়ের প্রয়োজন হবে। একজন উপদেষ্টা 1.5 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভাবনার কথা বলছে, এর মধ্যে 18 মাসের কথা শুনেছিস, প্রকৃত জাতীয় নির্বাচন কখন হতে পারে? ইউর গেস ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন। আপনারা প্রত্যেকেই ভেবে নেন কতদিন লাগবে, তোমরা ভেবে নাও কতদিন লাগবে। আমার মনে হয় কেউ বলতে পারবে না, আমার মনে হয় না সঠিকভাবে। আমি বলছি যে যেই প্রক্রিয়াটা এটা নির্ধারণ হওয়া দরকার সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলের আলাপ আলোচনার ভিত্তিতে তারা যৌথভাবে এই সিদ্ধান্তটা নেওয়াটা সঠিক হয় বলে আমি মনে করি। তো আমার অনেক কথা বলেছি, আর কথা বলার তো অনেক কথা বলেছি, আর বলার প্রয়োজন নেই। তো সবাইকে ধন্যবাদ। আমি খুব নাগরিক কমিটি প্রশ্ন করেছে নির্বাচন কমিশন সংস্কারের পূর্বে কেন নির্বাচন কমিশন গঠন করা হলো, নতুন কমিশন বাতিলের দাবিও এসছে, এই দাবি যৌক্তিক করেন কি? এটা আমার মনে হয় তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই বিষয়ে বোঝাপড়া করতে হবে। আমার এই ব্যাপারে কোনো ক্ষমতাও নেই, আমার কিছু করণীয় নেই। তো এই বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকারের সাথেই যারা এই দাবি করছে তাদের সাথেই বোঝাপড়া করতে হবে। তো ঠিক আছে, সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি নির্বাচন কবে নাগাদ হতে পারে সে বিষয়ে অন্ততপক্ষে কিছুটা ধারণা দেওয়া যায় কিনা? আমার কোনো ধারণা নেই। বললাম তো, মাই গ্যাস ইজ অ্যাজ গুড অ্যাজ ইউরস। এবং কারণ আমার কাছে সব তথ্য নেই, আর যেই প্রক্রিয়া এটা হওয়া উচিত রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যৌথভাবে, সেই প্রক্রিয়ার আমি অংশ নই। তো আমার পক্ষে কোনোভাবেই এ ব্যাপারে কোনো এই যে কি বলে প্রেডিকশন করা, ভবিষ্যৎবাণী করা অসম্ভব আমার পক্ষে।